নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। আজ শোনাতে চলেছি উপন্যাসটির তৃতীয় পর্ব। আসুন শুরু করি। মালিকা চলে গেলে আমি অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে রইলাম। পিন ফুটিয়ে ফুটিয়ে আইলিন যে কি কথা আমাকে বলছিল তার অর্ধেকই আমি শুনতে পাচ্ছিলাম না। একসময় বললাম, আইলিন, এবার তুমি থামো, আমার কয়েকটা কথা আছে তোমাকে বলবার। বেশ, বলো। তুমি যে ঠিকানা খুঁজে খবর নিয়ে অসুস্থ জেনে আমাকে দেখতে এসেছো তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু কথাটা হচ্ছে এই যে, তোমাকে জানিয়ে দেয়া ভালো, আমার কাছে তুমি আর বিশেষ কিছু আশা করো না। কি বললে? আমি তোমাকে এ কথাটা অনেক আগেই বুঝতে দিয়েছিলাম। আমার ব্যবহার, আমার ভঙ্গি, কিছুই আমি ঝাপসা রাখিনি। উচ্চারণ করে না বললেও সে ভঙ্গির অর্থ যে তুমি বোঝনি তা আমার মনে হয় না। তবু কেন এরকম করো? আইলিন আকাশ থেকে পড়ল। এতকাল ঘুরিয়ে শেষে তুমি আমাকে এই বলে গলা ধাক্কা দিচ্ছ? কি আশ্চর্য! আমি কেন ঘুরব? নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি ঘুরিয়েছ, আশা দিয়েছ। কখনো না। এখন অস্বীকার করছো সুযোগ বুঝে, কিন্তু আমাকে বিয়ে করতে তুমি প্রতিশ্রুত। আইলিন, এটা হাসপাতাল, আমি অসুস্থ। দয়া করে এখানে কোনো দৃশ্যের অবতারণা করো না। আইলিন চোখে রুমাল চেপে প্রায় ফুঁপিয়ে উঠল। রাসেল, তুমি এত নিষ্ঠুর, এত মিথ্যুক! আমার অবস্থা কল্পনা করে দেখুন মিসেস সান্যাল, কি খারাপ লাগছিল কি বলবো। একটু রেগেই বললাম, তুমি বরং এবার যাও। বিদ্যুৎস্পৃষ্টের মতো ছিটকে দাঁড়ালো সে। তার মানে আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আমি নিরুপায়। এই ইঁদুরের মতো মেয়েটার মধ্যে তুমি কি পাবে বলতে পারো? চুপ করো। কেন চুপ করব? কখনো চুপ করব না। জানি শাড়ি দেখলেই তোমরা মূর্ছা যাও, তাছাড়া কালো ভূতটার মধ্যে আছে কি? কিছু মনে করবেন না মিসেস সান্যাল, একটি ভারতীয় মেয়েকে আইলিন যে ভাষায় গালাগাল দিচ্ছিল সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ঈর্ষাপ্রসূত। এমনিতেও সে অত্যন্ত অমার্জিত এবং অশিষ্ট ছিল। তার কথা শুনে আপনি আমাদের দেশের অন্য মেয়েকে বিচার করবেন না। রাসেলের কথা শুনে আমি হেসে বললাম, এ নিয়ে তোমার কৈফিয়ত দিতে হবে না। আমাদের দেশের কোনো ছেলেও যদি এরকম তোমাদের দেশের কোনো মেয়েকে বিয়ে করতে চাইতো অথবা প্রেমে পড়তো, প্রতিযোগী মেয়ে থাকলে সে যা বলতো সেটা তো ধরছিই না। প্রতিবেশীরাও বাক্যবাণে এর চেয়ে এক চুল পিছিয়ে দাঁড়াতেন বলে মনে হয় না। এসব ব্যাপারের মধ্যে কোনো দেশ, কাল, পাত্রের ভেদাভেদ নেই। রাসেল নিশ্চিন্ত বোধ করে বলল, কিন্তু এটা অত্যন্ত অন্যায়। তা তো নিশ্চয়ই। আপনিই বলুন তো, দেশের তফাতে হৃদয়ের তফাত হয় কোথায়? তবু আমরা দেশ বিদেশ নিয়ে কি কাণ্ড করি, পরস্পরকে কত দূর ভাবি। এই বাধা কবে উত্তীর্ণ হব বলতে পারেন? বলতে পারলুম না কাকাবাবু, বলতে পারলুম না। তোমরা আমাদের কি ভাবো জানি না, কিন্তু আমরা ভারতীয়রা আমাদের ১৫০ বছরের অভ্যাসের খোলস ছাড়িয়ে এখনো সহজ হয়ে উঠতে পারিনি তোমাদের সঙ্গে। সমকক্ষের মতো মেলামেশা করার চেয়ে তোমাদের আমরা ভক্তি ভরে নকল করতেই বেশি উৎসুক। ছেলে মেয়েদের আমরা তোমাদের স্কুলে পড়িয়ে তোমাদের ধরন ধারণে পটু বানাতে পারলেই নিজেদের সফল মনে করি। আমাদের সাবালক পুরুষেরা পোশাকে আশাকে, সিগারেট ফোঁকায়, মদ খাওয়ায়, তেরছা করে খই ফোটা ভুল ইংরেজি বলায় পটু হওয়ার জন্য সতত উন্মুখ। স্বদেশিনী ভগিনীকুলেরা ছাঁটা চুলে, খাটো জামায়, আঁটো ইজেরে শরীর সাজিয়ে রঙিন ঠোঁট গোল করে আধো আধো বাংলা বলে কত আত্মপ্রসাদ অনুভব করেন। বাচ্চাগুলোকে 4 বছর না পড়তেই নৈনিতাল, দেরাদুন, মুসৌরি, কার্শিয়াং, দার্জিলিং ইত্যাদি জায়গায় মিশনারি স্কুলে পাঠিয়ে জগা খিচুড়ি বানিয়ে তোলেন। আবার এদিকে কখনো কোনো ছেলে যদি মেম বিয়ে করে আনে তখন বলেন, বিলিতি মেয়েগুলো কি চরিত্র নামে কোনো পদার্থ আছে? এরা হলো ছেলে ধরা ডাইনি। মেয়েরা অবশ্যই সাহেব বিয়ে করেন না, হয়তো পান না বলেই করেন না, কিন্তু করলে সেই গরু খেকো খোক্কর সাহেবটির 14 পুরুষ নরকে পাঠাতেও গুরুজনদের দ্বিধা নেই। আমাকে নিরুত্তর দেখে রাসেল নিজেই আবার বলল, এই যে আপনাদের সঙ্গে আমার এতটা ঘনিষ্ঠতা হয়েছে, ভালোবাসা হয়েছে, মাত্র 2 দিনের পরিচয়েই আমরা আপন হয়ে উঠেছি, এ কি মিথ্যা? এর কি কোনো মূল্য নেই?
নাকি দেশের ব্যবধানে এতটুকু মনের ব্যবধান হয়েছে? মনের সঙ্গে মনের সংযোগ, এটাই কি সবচেয়ে বড় কথা নয়? এসবের মর্ম আইলিন কি করে বুঝবে? কি করে বুঝবে কেন আমি এই ভারতীয় মেয়েটির জন্য আত্মহারা হয়েছি? তাই সে আমাকে আঘাত দেবার জন্য বারে বারে মালিকাকে তার দেশ তুলে গাল দিয়ে নিজের প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করছিল। আমি উত্তেজিত এবং অসুস্থ বোধ করলুম। ধমক দিয়ে বললুম, তুমি থামবে কিনা? সে বলল, না। আমি বললাম, তাহলে আমাকে যা খুশি বলো, কিন্তু আর একবারও যদি সেই ভারতীয় মেয়েটিকে ইঙ্গিত করে কোনো অশুভ উক্তি করো, আমি তৎক্ষণাৎ বেল বাজিয়ে নার্সটিকে ডেকে তোমাকে বার করে দেওয়াবো। কুৎসিত মুখভঙ্গি করে আইলিন বলল, তাই দিও, কেলেঙ্কারি তোমারই হবে। তোমার স্বরূপটাই চিনতে পারবে সবাই, কিন্তু ভূতকে আমি ভূতই বলবো, 100 বার বলবো। ওই কালো মেয়েটা অত্যন্ত বিশ্রী, আমি তাকে ঘেন্না করি। আইলিন, খুব যে লাগে? হ্যাঁ, লাগে লাগে। তুমি যাও। কেন লাগে শুনি? ভালোবাসি বলে। ভালো বলে। কি? কি বললে? আবার শুনি। শোনো, ভালো করে শুনে যাও। আমি তাকে ভালোবাসি। বলতে বলতে হঠাৎ সব ভুলে আমার হৃদয় ভরে উঠল। সারা বুক নিংড়ে নিংড়ে আমি বার করলাম সেই শব্দগুলো। আমি কান পেতে শুনলাম। আমি ভেসে গেলাম। আমার চোখে জল এলো। এক ভীষণ উত্তাল তরঙ্গ আছড়ে পড়ল আমার বুকের তটে। আইরিন ক্রুদ্ধ কণ্ঠে বলল, উফ, কি আমার ভালোবাসা? কবে থেকে? আমি সুখের ক্লান্তিতে শ্রান্ত হয়ে বললাম, আইলিন, আর একটা কথাও আমাকে দিয়ে বলিও না। তবু আইলিন থামল না। বলে, এককালে তো শুনেছি আমাকেও ভালোবাসতে। না, শোনোনি, কখনো শোনোনি। নিশ্চয়ই শুনেছি। না না না, হতে পারে না। এই শব্দ আমি এই প্রথম উচ্চারণ করেছি। পাপিষ্ঠ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। শোনো, আমি প্রেরণায় বিশ্বাসী। সেই প্রেরণা থেকেই আমি আমার তৃতীয় নয়ন দিয়ে আমার ভবিষ্যৎ দেখেছিলাম। আমি বুঝেছিলাম এমন কেউ আসবে যার জন্য অর্ঘ্য সাজিয়ে অপেক্ষা করতে হবে আমাকে। এই শব্দ আমার সেই অর্ঘ্যের ফুল। আমি এই প্রথম উৎসর্গ করলাম, প্রথম আর শেষ। তুমি যাও। আমি হাঁপাচ্ছিলাম। শুয়ে পড়লাম লম্বা হয়ে। কম্বলটা গলা পর্যন্ত টেনে দিলাম। রাগে কাঁপতে লাগলো আই। চোখে আগুন জ্বেলে বলল, আজ তুমি আমাকে যে অপমান করলে তা কি আমি ভুলবো? একটা কালি পেতনি এসে আমাকে যে প্রতিযোগিতায় হারিয়ে দিল, সেই অপমান কি আমি সহ্য করব? না না, তোমাদের এই ভালোবাসার দম্ভে আমি পদাঘাত করি। এই ভালোবাসা আমি যদি ধূলিসাৎ না করতে পারি, তাহলে আমি আইলিন পলক নই। বলতে বলতে সে পা ঠুকলো মাটিতে। আমি চোখে হাত চাপা দিয়ে নিঃশব্দ রইল। একসময় অনুভব করলুম সে চলে গেছে। কিন্তু ভাগ্যের কি প্রহসন দেখুন, সে গেল তো খাবার নিয়ে নার্স এসে হাজির। একগাল হেসে বলল, এই রাগী গায়ে পড়া স্ত্রীলোকটি তোমাকে বড্ড জ্বালিয়ে গেল না? আমি উঠে বসে কোলে ন্যাপকিন বিছোলাম। একে যে তুমি পছন্দ করবে না তা কি সে নিজে বোঝে না? আমি খাবার মুখে তুললাম। এই দেখো, আমার যে এত অল্প বয়স, এরকম সুন্দর ফিগার, তবু আমি কি কখনো নিজে থেকে কিছু বলেছি তোমাকে? কেন বলবো? যদি চোখে পড়ি তাহলে তো তুমি নিজেই ডাক দেবে। তবে হ্যাঁ, ডাকলে যে আমি যাব সেটা অবশ্যই জানিয়ে রাখা আমি দোষের মনে করি না। তোমার উপর যে আমার কেমন একটা টান পড়েছে সেটুকু নিশ্চয়ই বুঝেছ, কি বলো? আমি নিঃশব্দে খেতে লাগলো। অর্ধেক খাওয়া হতেই ঠেলে দিলুম বাসন। নার্স হায় হায় করে স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়ল। তার কর্তব্যের অতিরিক্ত সেবা করে ক্লান্ত করতে লাগলো আমাকে। আমি শুয়ে পড়ে আবার গায়ে কম্বল টেনে দিলুম। যেদিন প্রথম আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, বড় একটা হল ঘরে আরো কয়েকজন রোগীর সঙ্গে ছিল, কেননা একা ঘরে খালি বেড ছিল না। দুদিন বাদেই অবশ্য নির্জন ঘরের অধিবাসী হয়ে আরামের নিঃশ্বাস ফেলেছিল। সেই একা ঘরে আবার যখন একা হতে পারলুম, চুপ করে তাকিয়ে রইলুম পর্দা ঢাকা জানলার দিকে। আমার আকাশ দেখতে ইচ্ছে করছিল। ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। অনেক বেলায় উঠেছিলুম। ব্রেকফাস্ট না খেয়ে একেবারে বেলা 12টায় ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ খেয়ে নিলুম। ঘুমের ভূতে পেয়েছিল বোধহয়। খেয়েই আবার ঘুমলুম। এক ঘুমে বিকেল। শান্তি। আশা, মিসেস সান্যাল, ঈশ্বরের মতো পরিমিতি বোধ আর কার আছে বলুন?
আমার এই ঘুমও তারই প্রমাণ। শুধু তাই নয়, ঈশ্বর তার সেই বোধের প্রধান প্রমাণ উপস্থিত করলেন বিকেলে মালিকাকে নিয়ে এসে। অথচ আমি উল্টো ভাবছিলাম। আমি ভাবছিলাম আর কখনো সে আসবে না। নিশ্চিত নিরাশার অন্ধকারে ডুবে থেকে তাই আমি ঘুম ভেঙে গীতাঞ্জলির পাতা উল্টে সান্ত্বনা পেতে চেষ্টা করছিলাম। হঠাৎ আমার সতর্ক শ্রবণ বলে দিল সে এসেছে। খুব নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল সে। আমি গভীর দৃষ্টিতে ফিরে তাকিয়ে অনুচ্চারিত শব্দে তাকে আমার কৃতজ্ঞতা জানালাম। সে প্রত্যেক দিনের মতোই সহজ কোমল স্বরে জিজ্ঞাসা করল, কেমন আছেন? আমি অধীর বাসনায় হাত বাড়িয়ে দিয়েছিলাম। সে তার দেশের পদ্ধতি অনুসারে হাত তুলে আসতে বলল, নমস্কার। নিজে থেকেই নির্দিষ্ট আসনে বসল। হাতের বইখানা আমার টেবিলে রেখে বলল, কাল অন্যমনস্ক হয়ে আপনার এই বইখানা আমি নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমার তাতে খুব উপকার হয়েছিল। রাত্রিতে ঘুম এলো না, পড়লুম। আমি বললুম, বইয়ের মতো কিছু না। ভালো বই সবচেয়ে ভালো। অবশ্যই ওরকম নির্জন সময়ে আমি জুড়ে দিলুম কথাটা। যখন সব শব্দ থেমে গেছে, পৃথিবী নিথর হয়ে ঘুমুচ্ছে, শুধু একজন জাগ্রত মানুষের মন আর একজন দূরের মানুষকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে, সেই সময় তাকে যদি ফোন করা যায়, তার গলা শোনা যায়, সেই শব্দের তরঙ্গে এক ফোঁটা কাছে পাওয়া যায়, তার তুল্য কিছু নয়। চুপ করে মালিকা বলল, আপনার নিশ্চয়ই ভালো ঘুম হয়েছিল? একটুও না। রাতটা কি তাহলে ফোন করেই কাটালেন? সাহসে কুলোলো কই। উনিও করলেন না? কোথায় আর। হয়তো তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনিও তো শুনলাম ঘুমননি। তাকিয়ে হাসলাম আমি। সারাটা রাত তো তিনি বই পড়েই কাটালেন। একবারও কি অভাগাকে মনে করতে পারলেন না? এই কথায় মালিকা রঙিন হলো। এরপরে আমার ছাত্রবৃত্তি শুরু হলো। আমি জিজ্ঞাসা করলাম, আই লাভের বাংলা কি? খুব কঠিন। ওটা কিছুকাল পরে শিখলেও চলবে। তাহলে ফরগেট মি নটটা শিখিয়ে দিন। ওটা বলার দরকার হবে না, মালিকা বলল। তাহলে আমি কি শিখব? আমি ভালো ছাত্র হব, মাস্টারের কথা মতো চলব, রাত্রিতে ঘুম না হলে টেলিফোন করব। ভুল হলো, ওটা আমার নিষেধ শাসনে গণ্ডিতে পড়ে না। তার মানে আপনার আপত্তি নেই? প্রশ্নই ওঠে না। আপনার কাকে ভালো লাগবে, কাকে ভাববেন, কাকে ফোন করবেন, সে বিষয়ে আমার কি বলবার থাকতে পারে? জেনে ভালো হলো। কিন্তু আপনার বন্ধু আইলিন পলক এলেন না এখনো? কথাটা মালিকা অত্যন্ত নিরীহভাবেই বলেছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারলুম একটু খোঁচা লেগেছে মনে। সূত্রটিকে ছাড়লাম না। হাতের ঘড়িতে চোখ বুলিয়ে বললাম, এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে। তাহলে আমি আজ উঠি। সরলভাবে বললাম, কেন? আমি থাকলে হয়তো অসুবিধে হবে আপনাদের। অসুবিধে? হাজার হোক আমি একজন তৃতীয় ব্যক্তি। হাসলুম, বললুম, আইলিন একথা শুনলে খুব সুখী হতো, আপনার বিবেচনাকে ধন্যবাদ দিত। সেটা আপনিও দিতে পারেন। কথাটা তো আপনার পক্ষেও সত্যি। আপনার দেখছি সকলের মনের কথাই জানা আছে। ওটা জানতে আমাকে খুব পরিশ্রম করতে হয়নি। দুটো চোখ তো আছে। তা আছে, আর সে চোখের কোনো তুলনাও নেই। তবে দৃষ্টির দিক নির্ণয় শক্তিটা খুব প্রখর বলে মনে হচ্ছে না। সেটা একটু পিছলে গিয়ে দিগ্ভ্রান্ত হচ্ছে। এসব কথা পড়াশোনার অংশ নয়। ভুল শুধরে দেওয়া তার বাইরে নয়। এর নাম ঝগড়া। চুক্তিতে ছিল ঝগড়া করা নেই। তার জন্য আমার মাস্টারটিই দায়ী। আমি ঝগড়া করেছি? অনবরত। কখনো না। নিশ্চয়ই। এই মুহূর্তে আমি আপনার শিক্ষক, এরকম কথার উপর কথা বলা কি উচিত? অতিশয় বেয়াদপি। তবে ক্ষমা চাইছি। এবার কি পড়াবেন পড়ান। কে এলো গেল বা আসবে কিনা তা নিয়ে আর মাথা কামাতে হবে না। এই বলেই আমি চোখে চোখ ফেলবার চেষ্টা করলাম, পারলাম না। মালিকা গুরুগম্ভীর ভঙ্গিতে তার ঝুলি থেকে ভাইয়ের ছেঁড়া পাতা খান দুই বার করে মেলে ধরল। এই দেখুন, এটা হচ্ছে বর্ণ পরিচয়, রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এটা ধারাপাত, অঙ্কের বই। আপনাকে প্রথমে বর্ণগুলো মুখস্থ করতে হবে, তারপর চিনতে হবে, তারপর লিখতে হবে, সেই সঙ্গে 1 2 3 4ও শিখে নিতে হবে।
মনোযোগ দিয়ে দেখুন। এরপরে সত্যি সত্যি বেশ খানিকক্ষণ পড়ালো সে। আমিও মন দিলুম বুঝে নিতে। কয়েকটা শব্দের বাংলা সেদিনই শিখে নিলুম। তার একটা হলো, রোজ আসতে হবে। প্লাস্টার করা হাত নিয়ে লিফট পর্যন্ত এগিয়ে দিতে এসে বললুম, বিনি মাইনের মাস্টারমশাইকে কামাই করলে কি শাস্তি দেব? মালিকা বলল, বিনা নোটিসে ছাড়িয়ে দেবেন। তাতে কি তার কিছু এসে যাবে? কে বলতে পারে। তখন আমি গভীর গলায় তাকে সদ্য শেখা বাংলা শব্দটি শুনিয়ে দিলুম, রোজ আসতে হবে। একটু হেসে নেমে গেল সে। পুরো 2 মাস আমি হাসপাতালে ছিল। হাড় জুড়োতে সময় নিচ্ছিল খুব। হেলথ ইন্স্যুরেন্স ছিল বলে খরচ লাগছিল না কিছু। দিনগুলো অলস মেঘের মতো ভেসে কেটে যাচ্ছিল। ইচ্ছে করলে অবশ্যই চলে যেতে পারতুম বাড়িতে, কিন্তু কি হবে গিয়ে, খার কাছে যাব। হাতে প্লাস্টার খুলে সম্পূর্ণ সেরে তবে ফিরলাম। প্রথম দিকের কয়েকটা দিন বাদ দিয়ে বাকি সময়ের মধ্যে মালিকা আর একদিনও আসতে কামাই করেনি। আমাকে বাংলা শিক্ষায় অনেকখানি অগ্রসর করে দিয়েছে। ততদিনে আমি শুধু টেগোরের নাম নয়, অনেক বাঙালি আধুনিক লেখকদের নামও শিখে ফেলেছি। তাদের 2-1জনকে পড়েও শুনিয়েছে মালিকা। শুনে শুনে মুখস্থ করে ফেলেছি অনেক লাইন। দরকার মতো জায়গায় লাগাতেও পেরেছি অনেকবার। খুব সুন্দর সেসব লাইন, অতুলনীয়। এই লাইন দুটো তখন তাকে আমি প্রায়ই বলতাম, অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে, কত নিশিত অন্ধকারে, কত নীরব গানে গানে। মিসেস সান্যাল, সেই 2 মাসের সুখের স্মৃতি আমার জীবনকে সমস্ত রকমে বদলে দিয়েছিল তখন। আমি একটা অন্য মানুষ হয়ে গেলাম, অন্য জগতের বাসিন্দা হলাম। মাঝে মাঝে অবশ্যই আইলিন আসতো, কোনো আশা নেই জেনেও শুধু আমাকে অসুখী করতে আসতো, অপমান করতে আসতো। মালিকাকে দেখিয়ে আমার সঙ্গে প্রণয়ের ভঙ্গি করত, অতীতের কথা বলে কষ্ট দিতে চাইতো। সবচেয়ে যেটা খারাপ লাগতো সেটা তার নির্লজ্জ আদর। এসে চুমু খেত সে। আমি শক্ত হয়ে থাকতুম। মাথার চুলে আঙুল ডুবিয়ে আদর করত। আমি কাঁটা হয়ে যেতুম। কিন্তু কি করব বলুন? আত্মসম্মান জ্ঞানহীন ঈর্ষাপরায়ণ স্ত্রীলোক সত্যিই বড় ভীষণ। তাকে রোখবার মতো শক্তি আমার ছিল না। বিশেষত একটা হাসপাতালে, যেখানে আরো 5জন লোক আছে, দেখছে। কোনো সিদ্ধান্তই সেখানে জোর করে নেবার উপায় নেই। প্রত্যুত্তরে সে যে কি করবে আমার জানা ছিল না বলেই ভয় করত। আমি মেনে নিতাম। দেখা করতে যাতে না আসতে পারে সেই বন্দোবস্তটা অবশ্যই করা যেত হাসপাতালের কর্তৃপক্ষকে বলে। কিন্তু আমার সে সাহসও হলো না। মনে মনে ভয় হলো, রাগের মাথায় সে হয়তো সেখানে চেঁচিয়ে সত্য মিথ্যা মিশিয়ে এমন ঘটনা ঘটাবে যেটা আমার পক্ষে সম্মানজনক হবে না, হয়তো মালিকার পক্ষেও খারাপ হতে পারে। আমার সঙ্গে যে তার কত প্রণয়, সেটা দেখাতে চাইতো সে মালিকাকে। এমন অনেক গল্প বলতো যার কোনো অস্তিত্ব কখনো ছিল না। মালিকা শুনতে শুনতে মাথা নিচু করত, আরক্ত হতো। বিদায় না নিয়ে উঠে যেত হঠাৎ। আমি রাত্রিবেলা পাগলের মতো ফোন করতাম, বলতাম, আপনি কেন আমার কথা বোঝেন না? কেন মিথ্যেবাদী আইলিনের কথা বিশ্বাস করেন? ওপার থেকে মালিকার ভাঙা ভাঙা গলা শোনা যেত, ঘুমুন, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হোক, কেন আপনি ওরকম করে চলে গেলেন সেটা বলতে হবে। বলবার কি আছে? হ্যাঁ আছে। একটু চুপ করে থেকে সে বলতো, সবসময় কি একজন তৃতীয় ব্যক্তিকে ভালো লাগে কারো? এটা তার রাগের কথা। মালিকার মন জানবার ওইটাই আমার মস্ত রন্ধ্র। সে যে কেন আমার প্রাক্তন প্রণয়িনীকে, যদিও নয় তবু ধরে নেওয়া যাক, দেখে আহত হয়, তার স্মৃতি রোমন্থনে ব্যথিত হয়, তার অর্থ হৃদয়ঙ্গম করে আমি রোমাঞ্চিত হয়ে বলতাম, স্রোত যদি বাধা না পায় তাহলে কি ঢেউ ওঠে জলে? এ কথার জবাব দিত না সে। আমি অপেক্ষা করে বলতাম, কিন্তু তৃতীয় ব্যক্তিটি কে তা তো বললেন না। সে অস্পষ্ট গলায় বলতো, জানা নেই। কি করে জানব? টিউলিপ ফুলের গুচ্ছে কি লেখা নেই সে কথা? টিউলিপ ফুলের গুচ্ছ, সে আবার কি? কবিতাটা যা হোক ভালোই লিখেছিলেন। ও, আপনি সেই কবিতাটার কথা বলছেন? কিন্তু সেটা কোনো বিশেষ উপলক্ষে লেখা বলে তো মনে পড়ছে না। আইলিনকে জিজ্ঞেস করলে তিনি বলে দিতে পারতেন।
আইলিন তো দাবি করেছে যে ওটা নাকি আমি তাকে ভেবেই লিখেছি। ওই টিউলিপ ফুলটি সে নিজেই হতে চায়, সুতরাং তাকে জিজ্ঞেস করলে কি সঠিক জবাব মিলবে? আপনি কি অস্বীকার করতে পারবেন যে বসন্তের প্রথম টিউলিপটি আপনার জীবনে ওই মানুষটি ছাড়া আর কেউ নয়? আমি মানুষটা বহু নিন্দিত হতে পারি, রুচির নিন্দে কিন্তু কেউ কখনো করেন। যা সত্য তা সত্যই, অন্য কথা বলে চাপা দিয়ে লাভ নেই। তার মানে আপনি এখানেও মাস্টারি করতে চান না? মাস্টারি কেন করব? যা দেখছি শুনছি তাই বলছি। আমার পছন্দের উপর বারবার এরকম অপমানজনক কথা বললে আমি কিন্তু মানহানির মামলা আনবো। তা বলে কি সত্য কথা বলবো না? সত্য কথাটা হলো এই যে রাত্রিবেলা ঘুম না এলে যাকে ফোন করি সে আইলিন নয়। টিউলিপ যদি কোনোদিন জীবনে ফুটে থাকে, থামিয়ে দিয়ে বলতো, আমার ঘুম পাচ্ছে, ছেড়ে দিচ্ছি। আমার পাচ্ছে না, আমার পক্ষে ছাড়া অসম্ভব। তা আমি কি করব? যদি কিছু করবার থাকে সে তো শুধু আপনারই হাতে। সান ফ্রান্সিসকোর ছেলেদের দেখছি আর কোনো গুণ থাক না থাক শ্রুতিমধুর কথা বলতে খুব পটু। বাংলাদেশের মেয়েদের দেখছি আর কোনো গুণ থাক না থাক একজন অনুগত বিশ্বস্ত নিরপরাধ মানুষকে কষ্ট দিতে খুব পটু। অনুগত, বিশ্বস্ত, নিরপরাধ? না, আমি কেমন করে জানব? ঘুমেরও ঘন গহন হোটে যেমনও আসে স্বপ্ন, সমী শাখার বক্ষ হোটে যেমনও জ্বলে অগ্নি। মালিকা অবাক হয়ে যেত, এই গানটা আজ শুনি আজই মুখস্থ হয়ে গেছে, কি আশ্চর্য। আমি বলতাম, যা আপনার মুখ থেকে শুনি তার একটি কণাও যে আমি ফেলতে পারি না, অমনি হৃদয়ে গাঁথা হয়ে যায়। এরপরে অনেকক্ষণ ও পিঠ চুপ করে থেকে বলতো, এখন ছাড়ি কেমন? আর একটু। আপনার ঘুম পায়নি? এমন সুন্দর রাত কি ঘুমিয়ে নষ্ট করবার? সুন্দর? হাসপাতালের রাত কখনো সুন্দর হয়? হয় হয়, মিস মালিক, ঈশ্বরের দয়া সব হয়। আবার একটু চুপ। তারপর, কিন্তু মানুষের সংসারে অনেক বাধা বিপত্তি আছে, অনেক বিঘ্ন আছে। ঠক করে ফোন রেখে দিত মালিকা। আমার বুকটাও দপ করে থেমে যেত সেই সঙ্গে। আপনাকে বলেছি, এই হাসপাতালে প্রথম এসে আমি ওয়ার্ডে উঠেছিলাম। ইনশিওর করার সময় সেইখানেই টাকা জমা দেওয়া ছিল আমার। পরের সপ্তাহে আরো বেশি জমা দিয়ে আমি সেমি প্রাইভেটে এলাম। দুদিন না যেতেই এলাম প্রাইভেটে। সেখানে আমি একা, আমি স্বাধীন। আমার ফোন আমার হাতের কাছে। এ ব্যবস্থার সমস্তটাই আমার মালিকার জন্য ছিল। তা নইলে আমার কাছে ওয়ার্ড, সেমি প্রাইভেট কিছুরই কোনো তফাৎ ছিল না। আমার স্বভাবের মধ্যে সহস্র সঙ্গের মধ্যেও একা হয়ে যাওয়ার শক্তি ছিল। আমি অনেক কোলাহলের মধ্যেও নির্জনতা সৃষ্টি করতে পারতাম। সবকিছুর দিকে পিঠ ফিরিয়ে থাকার অপরিসীম ক্ষমতা ছিল আমার। কিন্তু মালিকা তা পারত না। তার মন, তার চোখ বারে বারে তাকে ফাঁকি দিয়ে চারিদিকে ঘুরে বেড়াত। অন্যান্য রোগীরাও তাকিয়ে তাকিয়ে দেখত তাকে। তার প্রতি পদক্ষেপে দ্বিধা, সংকোচ, লজ্জা আর শাড়ির অস্ফুট নরম শব্দ সবাইকে চকিত করত। আমার একাগ্রতা ভেঙে ভেঙে যেত। অবশ্যই সবচেয়ে বেশি এই ফোনের জন্যই আমার একা ঘরে আসা। একা ঘরে তার সঙ্গে কথা বলছি, সে যে কি সাংঘাতিক, কি ভীষণ সুখের অনুভূতি, তা আমি কাকে বোঝাবো। সেই ফোনেই আমি তাকে সবচেয়ে নিবিড় করে কাছে পেতাম। সেও অনেক সহজ হয়ে ধরা দিত আমার কাছে। মুখোমুখি হলেই সে সচেতন হয়ে পাহারা দিত নিজেকে। আমার অনেক কথার জবাব এড়িয়ে যেত। চোখ তুলে প্রায় কখনোই সে তাকাতো না আমার দিকে। লজ্জা, লজ্জা, লজ্জা। সেই লজ্জা তাকে সবসময় রাঙিয়ে রাখত। আর আমি সেই নিচু করা মুখে বতিচেলির ছবি দেখতুম। আমি আত্মহারা হয়ে যেতুম সেই আধখানা মুখের প্রেমে। তারপর একদিন হাসপাতাল ছাড়লাম। আমার স্বর্গ ভেঙে গেল। তাকেও সেদিন খুব বিচলিত দেখেছিলাম। তার চোখে গাঢ় বিষাদের ছায়া লক্ষ্য করে আমার বুকে সমুদ্র গর্জে উঠেছিল। এই তার মনের কথা বলার ভঙ্গি। এই একটু বেদনা, একটু বিষাদ, একটু সজল হয়ে ওঠা, যেন একটা ফুল শিশিরে ফোটে, রোদে জলে, নিঃশব্দে ছড়িয়ে রাখে তার বেঁচে থাকার সৌরভ। এই অনুচ্চারিত শব্দ সম্ভারেই আমাকে সে ঐশ্বর্যবান করেছিল।
আমাকে মহিমান্বিত করেছিল। আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। হালকা করতে চেষ্টা করলাম সেই মেঘের ভার। ঠাট্টার সুরে জিজ্ঞাসা করলাম, মাস্টারিটা কি এর পরেও বহাল থাকতে পারে? সে দৃষ্টি ভাসিয়ে দিয়ে চুপ করে রইল। বললাম, 14 মাইল দূরের এক পাড়ায় এক শহরতলি প্রান্তে যে হতভাগা চলে যাচ্ছে, ম্যানহাটানের সম্মানিত ব্যক্তিটি কি কষ্ট করে মাঝে মাঝে যেতে পারবেন সেখানে? মালিকা তারও জবাব দিল না। কিছুদিন যাবৎ সে একটু চিন্তান্বিত ছিল। তখন আমি বুঝিনি। পরে বুঝেছিলাম তার নিজের মনে দ্বিধা দেখা দিয়েছিল। নিজেকে সে শাসনে রাখতে চেষ্টা করছিল। ভেবেছিল যা হবার নয় সে আর তার পিছনে ছুটবে না। আসলে সেই চিরন্তন দেশ বিদেশের প্রশ্ন। তার মামা কিছু খেয়াল না করলেও তার মামি এটা ভালো চোখে দেখছিলেন না। তিনি তার রাশ টেনে ধরেছিলেন। মামা মামির ইচ্ছের উপর নিজের ইচ্ছে খাটাবার শক্তি বা অভিলাষ কোনোটাই তার ছিল না। মামা মামিকে ব্যথিত করার চেয়ে নিজেকে ক্ষতবিক্ষত হতে দেওয়াটাকেই সে কর্তব্য বলে মনে করেছিল। গাড়িতে উঠতে গিয়ে আমি তার হাতে চাপ দিয়ে বললাম, তাহলে বিদায়। সে ঢোক গিলল, মুখ তুলল না। অনেক পরে বলল, ফরগেট মি নটের বাংলাটা আজ শিখে নিতে পারেন। আমি হেসে বললাম, তাহলে শিক্ষা আমার ততদূর এগিয়েছে? তখনও তার হাত আমার হাতের মুঠোয় ধরা ছিল। আস্তে ছাড়িয়ে নিয়ে আমার নোটবুকে বড় বড় অক্ষরে লিখে দিল, ভুলো না। তাকিয়ে দেখে আমি বানান করে পড়লুম, ভুলো না। মুখে মুখে সে বলল, ভুলো না। তারপর আমার চোখে চোখে তাকালো। আমার বুক ভেসে গেল। ততদিন মালিকার মামার কাজের মেয়াদ ফুরিয়ে এসেছিল। তিনি মাত্র 10 মাসের জন্য এসেছিলেন এদেশে। আমার সঙ্গে যখন আলাপ হলো, সেটা তাদের শেষের সময়। একটু শীত কমেছে তখন। বরফ গলে ধুয়ে মুছে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাচ্ছে। শহরটার চেহারা আবার ঝকঝকে হয়ে আসছে। মালিকার মামা বললেন, খুব ভালো লাগছিল তোমাদের দেশটা। বিশেষত তোমার সঙ্গে দেখা হওয়ার পরে মনকে খোলা গলায় বলতে পেরেছি, দেশ কাল পাত্র জাত গোত্র সব মিথ্যা, সবই এক কুসংস্কারের জঞ্জাল। মানুষের সুহৃদ দেশে দেশে ছড়ানো, মানুষের বান্ধব নির্দিষ্ট রক্তের বীজ নয়। তুমি আমার ছেলে হতে বাধা ছিল কি? খাইয়ে দাইয়ে আদর যত্ন করে মালিকার মামি বললেন, মালিকাই আমার মেয়ে। আমার ভাগ্নি হলেও এই আমার প্রথম সন্তান। বাবলু এসেছে অনেক পরে, আমার বিয়ের 13 বছর পরে। এই 13 বছর এই মেয়েই আমার মাতৃহৃদয় তৃপ্তিতে ভরে রেখেছিল। ওকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বাদ। ওর জন্য মনে মনে আমার পাত্র ঠিক করা আছে। দেশে গিয়েই বিয়ে দেব। এ কথা শুনে আমি চমকে বললাম, বিয়ে? মালিকার বিয়ে? মামি বললেন, ঠিক তা নয়, আমার ইচ্ছেটাই শুধু বললাম। আমরাই তো ওর একমাত্র কর্তা নই, ওর বাবা আছেন, তার মত হবে তবেই কথা উঠবে। আমি চুপ করে গেলাম। বুঝতে পারলাম কেন আমাকে এ কথা শোনালেন। মামা সরল মানুষ, সেসবের ধার ধারেন না। তিনি সবিস্তারে তার পারিবারিক কথা উত্থাপন করলেন। আপনজনের মতো বললেন, জানো, আমার বোন যখন মারা যায়, মালিকা তখন 3 বছরের বাচ্চা। সেই থেকে আমাদের কাছেই আছে। কিন্তু আমার ভগ্নিপতি তার অধিকার ফলাতে কখনোই দ্বিধা করে না। আমার বোনের মৃত্যুর 6 মাসের মধ্যে সে বিয়ে করেছিল। এই মেয়ের জন্য যে কোথাও তার কোনো মমতা আছে, তার আচরণে কখনো কোনোদিন তার টের পাইনি আমরা, এবং তাকে বাপ হিসাবে আমরা নিষ্ঠুর বলেই ভাবি। অথচ আমরা যদি কখনো স্বাধীনভাবে এই মেয়ে সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাই, ঠিক এসে বাধা দেবে। এই দেখো না, এখানে যখন তাকে নিয়ে এলাম, সে কি সহজে মত দিয়েছে? রক্ষণশীলের এক শেষ, একটা আস্ত কুপমণ্ডুক। মেয়ে বিদেশে যাবে সেটা নাকি তার নৈতিক চরিত্রের পক্ষে হানিকর হবে। শোনো কথা, তার ভয় কি জানো? শেষে না আবার এই দেশের কারোর সঙ্গে ভাব করে বিয়ে টিয়ে করে ফেলে। বিরস মুখে বললাম, করলেই বা ক্ষতি কি? মালিকার মামা জিভ কাটলেন। ওরে বাবা, তাহলে উপায় রাখবে? সেই নিয়ে কত ঝগড়া, কত কিছু।
শেষে মালিকা কথা দিলে আর যাই করুক, সাহেব সে কখনোই বিয়ে করবে না। কেন? ওসব হয় না আমাদের বাঙালি মেয়েদের। আর সাহেবদেরও তো খেয়ে দেয়ে কাজ নেই কিনা, ললিত বঙ্গ ললিতাকে সাত তাড়াতাড়ি বিয়ে করতে যাবে, যত্তস্ব। এই ধরনের কথাবার্তা শুনে আমার বুকের ভিতরটা হিম হয়ে উঠল। মামি বললেন, শুধু কি তাই? আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে ওর বাবা। আমি অবাক হয়ে বললুম, পা ছুঁয়ে প্রতিজ্ঞা কি? মামা বললেন, ওই আমাদের দেশের একটা সংস্কার আর কি। ধরো, মালিকা তোর মামিকে ঠিক মায়ের মতো ভালোবাসে, ভক্তি করে। যদি তার পা ছুঁয়ে কখনো কোনো কথা দেয়, তাহলে সেটা রাখতেই হবে। রাখতেই হবে? রাখতেই হবে। না রাখলে? না রাখলে আবার কি? তবে ওই কথার মূল্য, প্রাণ দিয়ে ও তার মান রাখবে। মালিকা সেই প্রতিজ্ঞা করলো, তাইতেই তো আসতে দিল। মালিকাকে তো আপনারা ভালোবাসেন, সে তো আপনাদের কাছে থাকে, তবে সে কেন তার বাবার অন্যায় প্রস্তাবে রাজি হলো? দেখো হে, এ হচ্ছে পরের গচ্ছিত ধন, বুঝলে? যতই ভালোবাসি আর যাই করি, আইনত অধিকার তোর বাবারই। এ অধিকার মানা উচিত নয়। আর উচিত অনুচিত, মালিকা কেন তার বাবাকে অস্বীকার করে না? কিছু কিছু করে বই কি, না করলে কি আসতে পারতো? নাকি থাকতেই পারতো আমাদের কাছে? ছোটবেলায় তো খোঁজও নেয়নি। ওই পুজোয় 10টা টাকা। অথচ মেয়ে যেই বড় হয়ে উঠল, বিয়ে পাশ করে বেরুলো, অমনি বাপ এসে তার দাবি নিয়ে দাঁড়ালেন, কি না মেয়েকে দিয়ে চাকরি করাবে, তাতে সংসারে 2 পয়সা আয় হবে, আর বাড়িতে গিয়ে থাকলে ছোট ভাই বোনদের পড়াতে পারবে। মালিকার কি আরো ভাই বোন আছে? ও নিজের কোথায়, ও তো একা, কিন্তু সৎ ভাই বোন 7টি। চমৎকার, খুব চমৎকার। মালিকাই শেষে বেঁকে বসলো যাবে না বলে। আমি এমএতে ভর্তি করে দিলুম। তারপরে হঠাৎ এই কাজটা পেয়ে চলে এলুম এখানে। এখানে এসে ভর্তি করে দিলেন না কেন? এলুমই অসময়, সময় পার হয়ে গেছে তখন। আর দ্বিতীয় সেশন আসতে আসতে তো যাওয়ার সময়ই হয়ে গেল। আপনারা গেলেও তো মিস মালিক থাকতে পারেন, এখানে এমএটা পাশ করে যেতে পারেন। পাগল হয়েছ? আমার মতো একজন সামান্য ডাক্তার চেষ্টা চরিত্র করে না হয় চলে এসেছি, তাই বলে তোমাদের দেশে মেয়ে রেখে পড়াবো, এমন সাধ্য আছে নাকি? ইচ্ছে করলে নিজেও কিছু উপার্জন করতে পারেন উনি। তাতে হয় না। আপনি যদি রাজি থাকেন, এখানকার কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে একটা বিনিমাইনে ছাত্রবৃত্তির জন্য চেষ্টা করতে পারি আমি। আসল কথা কি জানো, আর কদিন এখানে আছি বা নেই তা আমি ঠিক বুঝতে পারছি না। এই অনিশ্চিত অবস্থার মধ্যে কি কোনো ব্যবস্থা সম্ভব? শুধু তো কলেজেই পড়া নয়, ও থাকবে কোথায়? তাছাড়া একা এখানে রেখে যাওয়া বিষয়ে ওর বাবারও অনুমতি দরকার, নইলে আমার নিজের একটুও ইচ্ছের অভাব নেই। আমাকে অবশ্যই সপরিবারে আসবার খরচ দিয়েছে এরা, তো ওকে তো আমি নিজের খরচে নিয়ে এসেছি। অবশ্যই আর্ধেক আর্ধেক। মানে? মানে আমাদের কাউকে না জানিয়ে একদিন কোন বন্ধুর সঙ্গে তাদের গয়নার দোকানে গিয়ে আমার ভাগ্নিটি তার সোনার হার, বালা আর কানের ফুল বিক্রি করে খালি হাতে কানে গলায় এসে হাজির। এক মুখ হাসি, কি না যাবার টাকা জোগাড় করে এনেছে সে। ওর মামি তো রেগে অস্থির। আমি বললাম, রাগ করছো কেন? মেয়েদের এই গলার ফাঁস, হাতের কড়া, কানের বালি ছাড়ার সময় হয়েছে। তোমাদের মতো কয়েদি হবার স্বাদ এবার বরবাদ। পিঠ চাপড়ে বললাম, খুব ভালো করেছিস। পুরো 1000 টাকা সানন্দে হাত পেতে নিলাম। সত্যি বলতে কি, এইভাবে না এলে হয়তো আশাই হতো না। তখন ভেবেছিলাম যে করে হোক এখান থেকে এমএ ডিগ্রিটা নিশ্চয়ই নেওয়াবো। বিদেশের ছাপ মূল্যবান আমাদের দেশে। তাছাড়া এত কষ্ট করে যখন এসেই পড়েছে, কেনই বা ছাড়বে? কিন্তু বাকি চক্রে হলো কই, সময় যে কোথা দিয়ে কেটে গেল। ভদ্রলোকের কথা শুনে আমি হতাশ হৃদয়ে চুপ করলাম। তাছাড়া আপনাদের দেশের রীতিনীতি আমার মাথায় ভালো করে ঢুকছিল না। আমি বুঝতেই পারছিলাম না মালিকা কেন এত পরাধীন। এদিকে কুইন্সের নির্জন আশ্রয়ে ফিরে এসে আর আমার মন টেকে না। আমি যেন একটা অন্ধকার কূপে নিক্ষিপ্ত হলাম। সেই একঘেয়ে নিঃসঙ্গ জীবন, আবার স্কুল, আবার লেখা, আবার পড়া, সেই নিজের হাতে নিজে খাবার তৈরি করে স্কুলে যাওয়া আর ফিরে আসা।
বেহালার তার ছিঁড়ে গেল। মনে মনে মালিকার মুখে শোনা একটি গানের কলিকে বারবার আবৃত্তি করলাম। তুমি কোলে নিয়েছিলে সে তার, মির দিলে নিষ্ঠুর করে, ছিন্ন হলো যবে তার, ফেলে গেলে ভূমি পড়ে। শুধু তাই নয়, কবিতা লেখার চেষ্টায় ব্যর্থ হয়ে একদিন খাতাটাও ছিঁড়ে ফেললাম। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। দিনরাত শুধু এই এক অনুভূতি, দিনরাত শুধু মনে মনে বলা, মালিকা, এ আমাকে তুমি কোথায় এনে ছেড়ে দিলে? এ কোন নির্জন দ্বীপে নির্বাসন দিলে আমাকে? তুমি এসো, তুমি এসো। মিসেস সান্যাল, এ গানটা কি আপনি শুনেছেন? এসো এসো, ফিরে এসো, বধূ হে ফিরে এসো। সম্পূর্ণ গানটা আমি রোজ গাই, ওটাই আমার একমাত্র প্রার্থনা। শুনবেন? বেশ তো। ভারী ভারী মোটা গলায় রাসেল স্মিথ তার বিদেশি উচ্চারণে সম্পূর্ণ গানটা আমাকে গেয়ে শোনাল। ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে বলতে লাগলো, আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে ফিরে এসো, ওহে নিষ্ঠুর ফিরে এসো, আমার করুণ কোমল এসো, আমার সজল জলদ স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো। গাইতে গাইতে রাসেল স্মিথ উত্তাল হয়ে উঠল। তার পানা পুকুর রঙের অদ্ভুত নীলে সবুজে মেশা দু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল জলের ভারে। আমার দৃষ্টিও স্বচ্ছ রইল না। শান্ত হয়ে বলল, জানেন মিসেস সান্যাল, হাসপাতালে থাকতে মালিকা নিজের সঙ্গে নিজে এক অদ্ভুত লুকোচুরি খেলত। প্রত্যেক দিন আসবার একটা যুক্তি ছিল তার। আমার অসুস্থতার আড়াল ছিল, আমাকে ভাষা শেখাবার অছিলা ছিল। এখানে এসে যখন সব ঢাকনাই খুলে গেল, তখন নিজেকে সংযত করল সে। আর কোথায় কুইন্স, আর কোথায় ম্যানহাটানের 11 স্ট্রিট? ইচ্ছে থাকলেই কি রোজ রোজ আসা যাওয়া করা যায়? মালিকা যদি আমাদের দেশের মেয়ে হতো, আমি ডেট করতে পারতুম তার সঙ্গে, দেখাশোনা করার অসুবিধের কোনো প্রশ্নই উঠত না। কিন্তু ও যে বড় কোমল, বড় চাপা। ওর মনের কথা সত্যি আমি কিছু বুঝতে পারতাম না। আমার ভয় করত, না জেনে কোথায় ওর কোনো শালীনতায় আঘাত দিয়ে ফেলবো কে জানে। আমি অপেক্ষা করতাম ওদের ডাকের জন্য। মালিকার মামা সত্যিই আমাকে ভালোবাসতেন, আর তার মামির অন্তরে যদিও ভাগ্নিকে নিয়ে ত্রাস দেখা দিয়েছিল, সে বিষয়ে তিনি বুদ্ধিমতীর মতো সতর্কও হয়েছিলেন। তবুও তার চোখে মুখে ব্যবহারে আমি কখনো কোনো স্নেহের অভাব অনুভব করিনি। মাঝে মাঝে ওরা নিমন্ত্রণ করতেন আমাকে, আমি যেতাম। অনেক বেশি সময় কাটিয়ে ফিরতাম। মামা মামি তাদের বাচ্চার মালিকাকে নিয়ে আমাদের আসরটি ভালোই জমত। আবার আমিও তাদের ডাকতাম, ওরা আসতেন। যতক্ষণ সম্ভব ধরে রাখতাম। চলে গেলে ওদের কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দিতাম সময়গুলো। কিন্তু বলুন, এতে কি কখনো আমার মতো কাঙালের ক্ষুধা মেটে? আমি মালিকাকে যেভাবে চাইতাম কখনো সেভাবে পেতাম না। খুব সুন্দর গান করত মালিকা। কোনো কোনো সন্ধ্যা সে গান দিয়েই ভরে রাখত। গানের মধ্য দিয়ে বোধহয় নিজের মনকে মেলে দিতে চেষ্টা করত। সেই সব গানের সুর আমার বুকে কান্না হয়ে জমে উঠত। মালিকার মামা সগৌরবে আমার মুগ্ধ মুখের দিকে তাকাতেন আর বলতেন, কি সাহেব, তোমাদের ভাষায় আছে এমন গান? আমি বলতুম, না, এত বেদনা কখনো অনুভব করিনি। মামি হাসি মুখে বলতেন, সুরের গুণ আর ভাষার গুণ ছাপিয়ে আমার মেয়ের গলার গুণই কিন্তু বেশি হয়ে উঠেছে। আমি তৎক্ষণাৎ মাথা নেড়ে সায় দিতুম। সময় বয়ে যেতে লাগলো জলের মতো। শীত ফুরিয়ে বসন্তের হাওয়া দিল। সেন্ট্রাল পার্ক অরণ্য হয়ে উঠল। টাইম স্কোয়ারে ভিড় বাড়ল। ফিফথ অ্যাভিনিউয়ের দোকানগুলো সব নতুন ফ্যাশনের পসরায় ঝকঝক করতে লাগলো। থাকতে না পেরে কোনো এক বিকেলে তাকে আমি ফোনে ডাকলাম। বললাম, যদি কোথাও আপনাকে একা আসতে বলি, তাহলে কি আমার খুব অন্যায় হবে? একা? কেন? আপনার সঙ্গে আমার একবার দেখা করা দরকার। ফোনের ওপিঠে মালিকা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি লাভ? রাগ করে বললাম, তার মানে আসবেন না, এই তো? আবার চুপ। একটা জবাব দিন। বলুন, কোথায় যাব? তাহলে দয়া হলো? দয়া? দয়া বই কি? না, না।
চাপা গলায় বলল, শুনুন, আমি কুইন্স পর্যন্ত যেতে পারবো না। এ পাড়াতেই কোনো দুপুরে যেখানে যেতে বলবেন যাব। সন্ধ্যায় পারবেন না? দুপুরে হলেই ভালো। আমাকে কি বিশ্বাস হয় না? অবিশ্বাসের কথাই ওঠে না। আমি সব বুঝি, আমি সব জানি। আপনি কি প্রতিজ্ঞা নিয়ে ভারতবর্ষ ছেড়েছেন তার আমার অজানা নেই। বাংলা শেখা কেমন চলছে? কথা ঘুরিয়ে দিল মালিকা। আমি তার কাছে শোনা একটি গানের লাইন মুখস্থ বলে দিলাম। দুঃখের টিমিরে যদি জ্বলে, তবু মঙ্গল আলোকে তবে তাই হোক। এক কণা হাসির বিষণ্ণ সুর পিছলে এলো এদিকে। আস্তে আস্তে বলল, তবে তাই হোক, তবে তাই হোক। আর তার আগে একবার দেখা হোক। সেটা আমারও কথা। কি ভাগ্য আমার। তাহলে শুনুন, কাল দুপুরেই সেটা হোক। বেশ তো। এক কাজ করবেন? বলুন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ক্লাবটা চেনেন? আপনাদের বাড়ি থেকে এক পায়ের রাস্তা। হ্যাঁ, চিনি। আমি তার দরজায় দাঁড়িয়ে থাকবো। ওখানেই লাঞ্চের ব্যবস্থা করব। ওখানে তো বোধহয় মেম্বার ছাড়া। আপনি আসবেন মাননীয় অতিথি হয়ে। আপনারা তার জন্য ছাড়পত্র লাগবে না। তা নয়, বলছিলাম যে আপনি কি ওখানে। আপনার কাছে যত নগণ্যই হই, এদেশে দু একটা লোক চেনে আমাকে। এখানে সপ্তাহে দুদিন এসে ছাত্রছাত্রীদের কাছে 1 ঘন্টা করে আগডুম বাগডুম বকতে হয়। এখানেও আপনি পড়ান? ভর্তি তো হলেন না। মাস্টারি কাকে বলে দেখিয়ে দিতে পারতাম। মালিকা হেসে বলল, তাহলে দুপুরে 12টার সময় কেমন? ঠিক আছে। সে ফোন ছেড়ে দিল। আপনি কখনো ফ্যাকাল্টি ক্লাবে গিয়েছেন মিসেস সান্যাল? যাননি? ভারী সুন্দর। টুকটুকে কার্পেটে মোড়া, এ মাথা ও মাথা এক মস্ত লম্বা ঘর। দক্ষিণটা সম্পূর্ণ খোলা, প্রচুর আলো আর রোদ। সিলিং পর্যন্ত লম্বা কাঠের জানলা দিয়ে সেই আলো আর সেই রোদ এসে উছলে পড়ে ঘরে। আলস্যে গড়িয়ে থাকে কার্পেটের উপর। আসবাবপত্রের প্রাচুর্য, আরাম, গঠন সৌষ্ঠব, ওখানকার সব আমার পছন্দ মতো। একদিন যাবেন প্রফেসর সান্যালের সঙ্গে। নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ছোট ছোট রঙিন কাঠের স্ট্যান্ডের উপর বসানো ফুলের আকৃতির কোণের টেবিলগুলো, একাধারে অ্যাস্ট্রে এবং টেবিল। জালিকাটা ওক কাঠের আখরোট রং কোমর সমান উঁচু সব বাতিদান। আলোগুলো এমন কৌশলে বসানো, এমন ঢাকনায় ঢাকা যে মনে হয় ওগুলো বুঝি ঘরেরই কোনো বিশেষ অলঙ্করণ। আলো বলে একবারও মনে হবে না। লেখবার ডেস্কগুলো হালকা আর ছোট, যত রকম সুবিধের আকর। ঘরের উত্তর প্রান্তে সারাদিন সমভারে চা কফির জল ফুটছে। সাদা লেসের ঢাকনা পরানো মোড়ানো পায়ার মস্ত নিচু টেবিলে সেই চা কফির বাসনের অজস্রতা চোখের পক্ষে তৃপ্তিদায়ক। ইচ্ছে মতো নেবেন, খাবেন, এলিয়ে আরাম করে বসে রোদে পা ছড়িয়ে লিখবেন যত খুশি, যা খুশি। মেয়েটি পর্যন্ত সুন্দরী, স্বাস্থ্যবতী এবং আদেশ পালনে উৎসুক। দুপা নেমে মাটির তলাকার সুসজ্জিত ঘরে খাবার ব্যবস্থা। ওটা ফ্যাকাল্টি ক্লাবের রেস্তোরাঁ। কি চান? কি ধরনের খাবার, কত রকমের, কত দেশের। শিক কাবাব পর্যন্ত আছে। জানলা দিয়ে উঁচুতে মস্ত ওয়াশিংটন পার্কটা দেখতে পাবেন। চোখ জুড়োবে। রোদে স্নান করবেন, দেহ সতেজ হবে। প্রকৃতির সঙ্গে পাঞ্জা কষে শীত জয় করা উত্তপ্ত ঘরে বসে যতক্ষণ খুশি কাটাবেন। একটি মস্ত পিয়ানো আছে কোণের দিকে, সব সময় মন্দ মন্দ তালে বেজে চলেছে। কানে আসছে কি আসছে না, শুধু একটা সুরের রেশ ভাসছে বাতাসে। সামনে মস্ত টেলিভিশন আছে, ইচ্ছে হলে খুলতে পারেন। মস্ত কাচের জানলায় রাস্তার ছায়া, পার্কে বরফের সাদার উপর অলৌকিক উজ্জ্বল রোদ হীরের মতো ঝকঝক করছে। মায়েরা গাড়ি ঠেলে ঠেলে সেই রোদ খাওয়াতে বেরিয়েছে বাচ্চাদের। লাল নীল সবুজ হলদে সব ফুলের মতো বাচ্চা, গোলাপের মতো গাল, কাচের মতো চোখ, নুনির মতো দেহ। সেই সুন্দর ফ্যাকাল্টি ক্লাবের দরজায় দাঁড়িয়ে আমি কতকাল পরে তার সঙ্গে একা হলাম। তার পরনে সেদিন হালকা আকাশি রঙের নরম একমুঠো সিল্কের শাড়ি, মাথায় গাঢ় লাল রঙের রুমাল, গায়ে জাফরান রঙের কোট। এত সুন্দর দেখাচ্ছিল তাকে। ভরা চোখে সে আমার দিকে তাকালো। আমি আবেগ ভরে তার হাত ঝেঁকে বললাম, এতদিনে তবে সময় হলো। ভিতরে ঢুকলো সে।
আমি তার গা থেকে কোট ছাড়িয়ে ঝুলিয়ে রাখলাম হুকে। দুপা নিচে মাটির তলাকার ঘরে নিয়ে গিয়ে সবচেয়ে সুন্দর জায়গা বেছে বসলাম। খাবার মেনু এগিয়ে দিয়ে বললাম, বলুন, কি দিতে বলবো? মেনু থেকে চোখ তুলে মালিকা বলল, না বলে কোথায় চলে গিয়েছিলেন? একটু হাসলাম। তাহলে খোঁজ পড়েছিল? খোঁজ পড়বে না বলে ধারণা ছিল নাকি? ধারণা কেন, সেটাই তো আপনার পক্ষে স্বাভাবিক। মালিকা একটু ঝুঁকে বসল, মাথা নেড়ে বলল, সত্য মিথ্যা নিয়ে আর তর্ক করার সময় নেই। মেয়াদ ফুরিয়ে গেছে। মানে? আমরা তো চলে যাচ্ছি। কবে? 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে? হঠাৎ ঠিক হয়ে গেল। আপনি চলে যাবেন? তা কি জানা ছিল না? 1 সপ্তাহের মধ্যে? মামার কাজের মেয়াদ ফুরিয়ে গেল। কথা ছিল আরো 3 মাসের কাজ নেবেন। তাই ঠিক হয়েছিল, কিন্তু দেশে আমার এক মাসি আছেন। তিনি আমার মামার কাছেই থাকেন। বড় দুঃখী। বিশেষত আমাকে অত্যন্ত ভালোবাসেন। তার খুব অসুখ করেছে। উনি দেখতে চান আমাদের। চলে যাবেন? দেশে? সেই ভারতবর্ষে? ম্লান মুখে হাসল মালিকা। যে ভারতবর্ষের দূরত্ব এখান থেকে 12,000 মাইল, যেখানে মরে গেলেও আর কখনো। থেমে গিয়ে মাথা নিচু করে টেবিলের ওপর নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো সে। কিন্তু কিন্তু আমার মুখ দিয়ে কথা বেরুতে চাইল না। ও যে কখনো চলে যাবে আমি কখনোই ভাবিনি, অথচ ভাবা উচিত ছিল। অজানা তো নয়, অপ্রত্যাশিত তো নয়। আমার তাজা রক্ত তোলপাড় করে বেদনা মথিত হতে লাগলো বুকের মধ্যে। মালিকা তেমনি মাথা নিচু করেই আবার বলল, যদি এমন কখনো হয়, যদি আপনি কখনো আমাদের দেশে যান, তাহলে, শুধু তাহলেই আবার দেখা হতে পারে। তা নইলে এই শেষ। কখনো না, কখনো না। আমি তৎক্ষণাৎ দৃঢ়ভাবে প্রতিবাদ করে উঠলাম। লজ্জা, সংকোচ, দ্বিধা, ভয় সব ভুলে তার হাতের উপর হাত রেখে বললাম, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশ আমার কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে রাখতে পারে। এমন কোনো অন্তঃপুর নেই যা আমার কাছ থেকে তোমাকে লুকিয়ে রাখতে পারে। থেমে কাতর গলায় বললাম, মালিকা, তুমি যেও না, তুমি থাকো। সে তেমনি মাথা নিচু করে চুপ করে রইল। বললাম, এত তাড়াতাড়ি চলে যাবে সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? মুখ তুলে অভিযোগের সুরে বলল, প্রায় 3 সপ্তাহের মধ্যেও যার দেখা নেই, খবর নেই, কোথায় আছে জানা নেই, তাকে কি করে এই হঠাৎ ঠিক হওয়া খবরটা পৌঁছে দেব বলতে পারেন? কথাটা ঠিক। স্কুলের হয়ে হঠাৎ ওয়াশিংটনে একটা টিচার্স কনফারেন্সে যোগ দিতে চলে গিয়েছিলাম। না গেলেও যে চলতো না তা নয়, বলতে গেলে চেষ্টা চরিত্র করেই গিয়েছিলাম। কিছুদিন যাবৎ মনে হচ্ছিল মালিকা আর আমাকে চায় না, পছন্দ করে না। কেমন উদাসীন ব্যবহার করত, দূরে সরে থাকতো, ভালো করে কথার জবাব দিত না। আমি ওর মনে তল পাচ্ছিলাম না। একদিন ফোন করে বলেও ছিলাম, আপনি কি আর চান না যে আমি আপনাদের ওখানে যাই? মালিকা বলেছিল, আপনার কি তাই মনে হয়? আজকাল কেন এরকম ব্যবহার করেন? কি রকম? যেন চেনেন না? কই না তো। অস্বীকার করছেন করুন, কিন্তু তাই সত্য। ওটা আপনার ভুল। কি ভুল? এই ধারণা। তাহলে সত্যটা বলুন। সত্য কি কখনো উচ্চারণ করে বোঝাতে হয়? আপনি বলুন তো, যখন হাসপাতালে ছিলাম তখন কি আপনি এরকম ছিলেন? অন্যরকম ছিলুম বলে তো মনে হয় না। কেন আপনি রোজ যেতেন? বরফ, বৃষ্টি, শীত কি আপনাকে আটকাতে পারত তখন? বারে, তখন আপনি অসুস্থ ছিলেন না? গলার স্বর তরল করে বলেছিল, মাস্টারির চুক্তিতে কামাই করা নেই ছিল না? সবটাই কি জীবনে চুক্তির ব্যাপার? আপনি কবি, আপনার জীবন সম্বন্ধে ধারণা কি আর সকলের সঙ্গে মেলে? সংসারটা বড় নিষ্ঠুর, বড় জটিল। আমি তখন আমার নতুন শেখা ভাঙা ভাঙা বাংলায় তাকে বলেছিলাম, মালিকা, কেন আমাকে তুমি এঠো কষ্ট দিতে চাও? তুমি ছোট করে বলো তো, কেন আমাকে রাগ করেছো? মালিকা বলেছিল, মিস্টার স্মিথ, এর কোনো জবাব আজ আমার কাছে নেই। মিস্টার স্মিথ? দুঃখিত হয়ে বলেছিলাম, আমি কি এখনো তোমার কাছে মিস্টার স্মিথই রয়ে গেছি? কি বলবো?
তুমি কি আমার নাম জানো না? একটু চুপ করে থেকে মালিকা আস্তে আস্তে দুবার উচ্চারণ করেছিল, রাসেল, রাসেল। তারপর হঠাৎ ফোনটা রেখে দিল। আজকের মতো শেষ করলাম প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। ভালো লাগলে লাইক করবেন, জানাবেন। আর আমার পাঠ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।